শায়লা আমতা আমতা করে। রিদওয়ান বলল, আমি তোমার স্বামী হই শায়লা। স্বামী স্ত্রীর সম্পর্ককে একই সাথে পৃথিবীর সবচেয়ে কাছের বা দূরের সম্পর্ক বলা যায়। স্বামী স্ত্রী দুজন দুজনকে বুঝলে সবচেয়ে কাছের, আর যদি না বুঝে তাহলে দূরের। তুমি কি চাও আমরা কেমন স্বামী স্ত্রী হব? শায়লা জবাব দিল না। ওর গা ঘামছে। বহুদিন পরে রিদওয়ানের স্পর্শ পেয়ে শরীর কাঁপছে না চাইতেও। শায়লার কপালে আর নাকে ঘামের চিহ্ন দেখে রিদওয়ান হাসল। এক হাত দিয়ে নাকটা ঘষে দিয়ে ফিসফিস করল, কথা দিয়েছিলাম তুমি না চাইলে তোমার কাছে আসবো না, কিন্তু কথা রাখতে পারলাম না বলে সরি। তবে এর বেশি কিছু করবো না। তুমি না বললে একটা চুমুও দেবো না, প্রমিস। বলেই সরে গেল শায়লার কাছ থেকে। রুবিনার বড্ড অস্বস্তি লাগে শায়লার শ্বশুর বাড়িতে। 3 দিনেই হাঁপিয়ে উঠেছে। কোনো কাজ করার নেই। বাড়ির বাকি 2 বউ চাকরি করে। তারা সকালে নাস্তা করে বেরিয়ে পড়ে। রান্নার লোক আছে, তারাই রান্না করে। জাকিয়া শুধু বলে টলে দেয়। বাড়িতে সকাল থেকে রাত অবধি কাজ করে যাওয়া রুবিনার সারাদিন সময় কাটাতে কষ্ট হয়। তাছাড়া জাকিয়া কথা টথা তেমন বলে না তার সাথে। পল্লবীটা থাকলে তাও সময় ভালো কাটে। রুবিনা ভাবছে রিদওয়ানকে বললে টিকিট কেটে দিতে বলবে সে। শায়লার কাজ রিদওয়ানই সামলে নিচ্ছে, তাহলে এখন শুধু শুধু পড়ে থাকা কেন? ভাবনার মাঝেই জাকিয়া এসে বসলো তার সামনে। 2 কাপ চা রেখে বলল, আমি জানি আপনার চা খাওয়ার অভ্যাস নেই, তবু নিয়ে এলাম। দুজন চা খেতে খেতে একটু গল্প করি, কি বলেন? রুবিনা সতর্ক হলো। যতই ঘরের কোণে থাকুক না কেন, মানুষ চেনার ক্ষমতা আছে তার। জাকিয়া শুধু শুধু গল্প করার মানুষ না, এটা ভালোই বুঝেছে কয়দিনে। সে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, করেন আপা, কি গল্প করতে চান? জাকিয়া চায়ে চুমুক দিয়ে জানতে চাইল। শায়লার বাবার সাথে আপনার? জাকিয়াকে কথা শেষ করতে দেয় না রুবিনা। তালাক হয়েছে। আমিই নিবেদন করছিলাম, যে মানুষ বিশ্বাস ভঙ্গ করে তার সাথে সম্পর্ক রাখতে চায় না। জাকিয়া হাসলো। তাহলে সেই মানুষের বাবা মায়ের সাথে থাকছেন যে, ব্যাপারটা কেমন হয়ে যায় না? রুবিনা ঘাবড়ে না গিয়ে পাল্টা হাসলো। আমি তো থাকতে চাই নাই আপা, বাবা জোর করে রাখছে। সে তার ছেলের সাথে সম্পর্ক ত্যাগ করে আমাকে মেয়ে বানায় রাখছে। জমি জমাও লিখে দিছে আমার নামে, যদিও সেসব কিছুই আমার চায় না। আমার মেয়েরা আমার সম্পদ। এরপর দুজনের মধ্যে নীরবতা। জাকিয়া হুট করে বলে উঠল, রেদওয়ানটা কি পাগলামি করছেন তো? ও ইউকেতে এমডি করার সুযোগ পেয়েছে, এখন বাসায় বসে বউ সেবা করে সেই সুযোগ খেলায় নষ্ট করছে। এরকম সুযোগ কি বারবার আসবে বলেন আপা? ছেলেটা আমার দুনিয়াদারি কিছুই বোঝে না। একটা ডিগ্রি না থাকলে কি ডাক্তারের কোনো ভ্যালু আছে? আপা একটু বোঝান না ওকে। রুবিনা বুঝলো আলোচনা কোন দিকে গড়াচ্ছে। সে বলল, এখানে না হলে অন্য কোথাও যাবে। আপাতত বউয়ের কাছে থাকাও গুরুত্বপূর্ণ আপা। আর ওসব ডিগ্রি দিয়ে কি হয় আপা? ভালো মানুষ না হলে ডিগ্রির কোনো দাম নাই। রুবিনার কথা তিতা করলার মতো লাগলো জাকিয়ার কাছে। গিলতে না পেরে উগলে দিল অন্যভাবে। আপা আপনার মেয়েটার মাথায় মনে হয় সমস্যা আছে, তাই না? সব কিছুতেই কেমন ওভার রিয়াক্ট করে। বাবা ছাড়া বড় হয়েছে তো। তাছাড়া যারা আত্মহত্যা করতে চায় তাদের তো মানসিক সমস্যা থাকে, না হলে সজ্ঞানে নিজে জান দিতে চাইবে? আহারে আমার আদরের রেদওয়ান, কেমন বোঝে পেল। জাকিয়ার হাহাকারে রুবিনার মেজাজ ঊর্ধ্বমুখী। সে দাঁড়িয়ে গেল। আপা, আমার শালে একদম সুস্থ মানুষ, তবে বুঝতে পারতেছি ওকে কে পাগল বানানোর চেষ্টা করতেছে। জাকিয়া চোখ খুলতে বলল, এসব কি বলেন আপা? কে ওকে পাগল বানাবে? রুবিনা হাসল। আপা, আপনি যা চান তা কোনো দিন হবে না। দুজন মুরব্বী মানুষের ইচ্ছা কখনো ব্যর্থ হবে না। বলেই ছুটে গেল তৈয়ব মৌলানার রুমের দিকে। এ বাড়িতে আর থাকা যাবে না কিছুতেই। মা, আসবো? রিদওয়ানকে দরজায় দেখে রুবিনা জায়নামাজ গুছিয়ে বিছানায় উঠে বসলো। আসো। কি হয়েছে? শালে ডাকে আমাকে? না মা, আমি এলাম, একটু কথা বলার ছিল। রিদওয়ান সামনে চেয়ার টেনে বসলো। রুবিনা নীরবে রিদওয়ানকে দেখলো। মা, এখন পর্যন্ত কোনো কাজ আপনাদের না জানিয়ে করিনি, হোক সেটা ভালো কি মন্দ। আজও একটা বিষয় অনুমতি চাইতে এলাম। রুবিনা এবার লজ্জা পেল। শায়লার হাসপাতালে থাকার সময় রিদওয়ানকে খুব কথা শুনিয়েছিলেন। ছেলেটা তাতে দুঃখ পেয়েছিল সন্দেহ নেই। সে কিছুটা লাজুক হয়ে বলল, তোমাকে অনেক কড়া কথা শুনাইছি রিদওয়ান, তুমি কিছু মনে করো না। আমার তখন মাথা ঠিক ছিল না। রিদওয়ান মাথা নাড়ে। আপনি ভুল কিছু বলেননি মা, আমার ভুল ছিল, নাহলে এমন কিছু ঘটতো না।
তবে শালার ব্যাপার আমি এখন দ্বিধায় ভুগি। কোনটা ওর পছন্দ হবে, কোনটা হবে না আমি বুঝতে পারি না। ওকে জোর করলে ওর ভালো লাগে না, জোর না করলে ভালো লাগে না। ওর ওর মনে কি চলে আমি তা বুঝতে অপারগ। ওর জন্য দূরে রইলাম, তা তোর কতটুকু ভালো হলো তা তো দেখতেই পাচ্ছে। আবার কাছে থাকতে চাইলেও ওর পছন্দ হচ্ছে না। এভাবেই তো সংসার হয় না মা। আমি আর কতদিন ধৈর্য ধরবো? রুবিনার চেহারা মলিন হলো, বুকটা দুরু দুরু করছে। কি বলতে চাইছে রিদওয়ান? প্রশ্নবোধক চাহনি দিতেই রিদওয়ান বলল, ও আমাদের কাউকে মনের কথা খুলে বলে না। ও কি চায়, মনে কি চলছে, তাই আমি ভাবছিলাম ওকে একজন সাইকোলজিস্ট দেখাবো। ওর মনের রোগটা কি সেটা জানা জরুরি। আমি চাই শালা স্বাভাবিক মেয়েদের মতো জীবনযাপন করুক। রুবিনা সায় জানিয়ে মাথা নাড়ে। তুমি ডাক্তার মানুষ, ওর জন্য যেটা ভালো সেটাই করো। কিন্তু বাবা, একটা অনুরোধ, আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। শালার জন্য তো তুমি আছো, আমার থেকে কি কাজ বলো? সত্যি বলতে এভাবে কাজ ছাড়া বসে থেকে আমাদের অভ্যাস নেই। আর ওদিকে মাও একা বাড়িতে আছে। রিদওয়ান মানা করলো না। আজ রাতের টিকিট করে দিচ্ছে, শালা কদিন থাকুক আমার সাথে। যেহেতু বাইরে যাওয়া হলো না, আমার চাকরিতে জয়েন করতে হবে। ভাবছি শালাকে আমার সাথে নিয়ে যাবো এবার। কিছুদিন কাছে রেখে দেখি ওর কি মনোভাব। রিদওয়ানের কথা শুনে সত্যিই খুশি হলো রুবিনা। দূর থেকে যখন এমন হাল, তখন কাছে থাকাই ভালো। এটাই ভালো হবে। আমার মনে হয় এ বাড়িতে না থেকে তোমার চাকরির জায়গায় গেলে ভালো হবে। দুজনে একসাথে থাকলে শায়লার অবিশ্বাস আর দ্বিধাটাও কেটে যাবে। মেয়েটা মুখে কিছু না বললেও এটুকু বুঝি ও তোমাকে অপছন্দ করে না। রিদওয়ান ক্ষণকাল থমকায়। সত্যি কি শায়লা তাকে পছন্দ করে? কখনো স্বাভাবিক মেয়েদের মতো ভালোবাসার কথা বলবে কি? রুবিনা ডাকলো, তোমার অতীতে কেউ থেকে থাকলে তার কথাও বলে দিও। তোমার প্রতি বিশ্বাস জাগিয়ে তোলার দায়িত্ব তোমারই রিদওয়ান। আর একটা কথা কি জানো, স্বামী স্ত্রীর মধ্যে আড়াল রাখতে নেই, তাতে তৃতীয় পক্ষ সুযোগ নেয়। সেই সুযোগ আর কাউকে দিও না। রিদওয়ান একটু অবাক হলেও চুপচাপ শুনলো, তারপর মাথা দুলিয়ে বেরিয়ে এলো। ডাক্তার মাহিমা মনোয়ার দেখতে অনেকটা স্পেনের রানী সোফিয়ার মতো। ফর্সা নিটল ত্বক, মুক্তোর মতো ঝকঝকে দাঁত, নিখুঁত খাঁড়া নাক, সিল্কি ঢেউ খেলানো চুলগুলো ঘাড়ের খানিকটা নিচ পর্যন্ত দুলছে। শালা মুগ্ধ হয়ে দেখছে সামনে বসে থাকা নারীটিকে। মানুষটা নিবৃষ্ট মনে ফোনে কথা বলছে। কথা বলা শেষ করে ফোন কাটে শায়লার দিকে তাকিয়ে হাসলো মোহনা। হ্যালো শাইলা, কেমন আছো? শায়লা মাথা নাড়ে। মাহিমা হাসলো। কথা কম বলো। শায়লা আবারও মাথা নাড়ে। চা না কফি? কফি। ছোট্ট করে উত্তর দেয় শায়লা। নিজের অ্যাসিস্ট্যান্টকে ডেকে 2 কাপ কফির কথা বলে চেয়ারে হেলান দিয়ে শায়লার দিকে তাকালো। চা কফির মধ্যে একটা মিল আছে, সেটা কি বলো তো? শায়লা ভ্রু কুচকে তাকায়, ভাবছে চা আর কফির মধ্যে অমিল কি আছে? দুটোই তো একই জিনিস। শায়লা বিড়বিড় করলো, দুটোতেই ক্যাফিন আছে, আর দুটোই নিদ্রাহীনদের সঙ্গী। ক্যাফিনের পরিমাণের হেরফের ছাড়া খুব একটা পার্থক্য নেই। মাহিমা হেসে দিল। চমৎকার, তোমার বুদ্ধিমত্তার লেভেল দারুণ। এখন বলো তো, এই সিলি প্রশ্নটা আমি কেন করলাম? আমার বুদ্ধি যাচাই করার জন্য না, এটা নিশ্চিত। মাহিমা উচ্চস্বরে হাসলো। সৌন্দর্যের সাথে বুদ্ধিমত্তা খুব চমৎকার কম্বিনেশন এবং রেয়ার। এটা যেন তোমাকে দেখে মনে হচ্ছে আমি আমার নিজেকে আয়নায় দেখছি। তোমার বয়সে তোমার মতোই ছিলাম আমি। শায়লা কিছুটা চমকালো, নিজের কাটা হাতের দিকে তাকিয়ে থাকলো। মাহিমা মৃদুস্বরে বলল, একটা ঘটনা বলি শোনো। আমি একজনকে খুব পছন্দ করতাম, খুব মানে খুব, পাগলামি পর্যায়ের। কিন্তু আমি ইন্ট্রোভার্ট আর জেদি স্বভাবের ছিলাম বলেই স্বীকার করতাম না। এটা আমার স্বভাব ছিল। আমার মন চাইতো একটা, অথচ কাজ করতাম তার উল্টোটা। ভাবতাম মনের কথা বলে ফেললেই কারো কাছে পাত্তা পাবো না। আসলে নানির বাড়ি থাকতাম, মা স্কুলে চাকরি করে আমাদের দেখভাল করেছে। বুঝতেই পারছো কেমন ভাসমান জীবন ছিল। তাই সহজে মনের কথা প্রকাশ করতাম না। তো সে একদিন জানালো আমাকে পছন্দ করে। আমি আমার স্বভাব মতো তার পছন্দের কথা জেনে তাকে অবজ্ঞা করে দূরে ঠেলে দিলাম। মানুষটা কষ্ট পেল। অপমানের বদলা নিতে পরে আমারই সমবয়সী খালাতো বোনকে বিয়ে করলে আমি বুঝলাম ভুল করে ফেলেছি। তার প্রতি ভালোবাসাটা টের পেলাম তখন। ভীষণ কষ্ট পেয়ে আত্মহত্যার চেষ্টা করি। মা ভয় পেয়ে আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিলেন পড়াশোনা করতে। শায়লা মৃদুস্বরে বলল,
আপনার বাবা কি? শায়লা কথা শেষ করে না। মাহিমার চেহারা কিছুটা ম্রিয়মান হলো। বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায়। ও, তারপর কি হলো? আপনি কি আর বিয়ে করেননি? করিনি এবার। এক পাগলের পাল্লায় পড়লাম যে আমার ঠিক বিপরীত ছিল। এই যে আমি আজ মনোবিজ্ঞানী হয়ে মানুষের প্রবলেম শুনছি, সলভ করছি, এইসব তারই কৃতিত্ব। সে আমাকে বক বক করা শিখিয়েছে ভালোবাসার মানুষকে সম্মান দিতে হয়। সে বাবা মা ভাই বোন যেই হোক না কেন, মনের কথা বলতে জানতে হয়। না হলে জীবন থেকে একসময় পছন্দের মানুষগুলো হারিয়ে যাবে একে একে। তাদের সাথে আমাদের কোনো মধুর স্মৃতি জমবে না, যেটা আমাদের অবসরের সঙ্গী হবে। যে স্মৃতি মনে করে ঠোঁটের কোণে হাসি ফুটবে। আমাদের এই ছোট্ট জীবনে মানুষকে মাপ করতে জানতে হয়। মাপ করলে মনে শান্তি মিলবে। শায়লা আর মাহিমা দুজনেই নীরব রইল। মাহিমা শায়লার দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে ভাবছে কেন এই অল্প বয়সী মেয়েটাকে পেয়ে নিজের অতীত স্মৃতি রোমন্থন করলো। হয়তো মেয়েটার মাঝে নিজেকে দেখে পেয়েছে বলে। উত্তরটা পেয়ে তার মন কিছুটা শান্ত হলো। রিকশায় বসে বারবার আর চোখে শায়লাকে দেখছে রিদওয়ান। অনেক বুঝি সুঝি ওকে মনোবিজ্ঞানীর চেম্বার অবধি আনতে পেরেছে। এখন এতটা চুপচাপ দেখে ভয় লাগছে। মেয়েটা রাগ করলো নাকি? রিদওয়ান বারবার খুক খুক করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। শায়লা মুগ্ধ নয়নে আশেপাশে তাকিয়ে দেখছিল। বিরক্ত হয়ে বলল, সমস্যা কি আপনার? যা বলতে চাইছেন বলে ফেলুন। এমন খুক খুক করছেন কেন? না মানে কিছু খাবে? অনেকক্ষণ হলো বাইরের বাইরে, কিছু খাবে? ফুচকা খাবো। ওই যে ওখানে দেখা যাচ্ছে ফুচকাওয়ালা। রিদওয়ান মাথা চুলকায়। এখন এ অবস্থায় এসব বাইরের খাবার খাওয়া ঠিক হবে? একটু সুস্থ হয়ে নিয়ে না হয় খেলে। আজই খাবো, কাল বাঁচে কি না তার ঠিক আছে। রিদওয়ান রেগে গেল। বাঁচবে না মানে? আমার উল্টোপাল্টা কিছু করার প্ল্যান আছে? এবার যদি এমন কিছু করো তবে তোমার হাত দুটো কেটে ফেলবো। না থাকবে হাত, না থাকবে হাত কাটার ইচ্ছে। শায়লা ফিক করে হেসে দিল। তাই করবেন, এটা ভালো হবে। তোমার কথা কিছু বলো, শুধু আমার কথা শুনলে হবে? শায়লা হাসলো মিষ্টি করে। আপনাকে কি নামে ডাকবো? হুম। মাহিমা শায়লার দিকে তাকালো। কলম হাতে বার কয়েক প্যাডের ওপর ঠকঠক করলো। কলম রেখে চায়ে চুমুক দিয়ে বলল, তোমার কি আমার নাম ধরে রাখতে ইচ্ছে করছে? শায়লা প্রথমে অবাক হলো, তারপর মাথা দুলিয়ে লাজুক হাসলো। আপনি বুঝলেন কি করে? মাহিমা রহস্যময় হাসলো। তুমি আমাকে যে নামে ইচ্ছে ডাকতে পারো, বন্ধু বলে কথা। শায়লা এবার প্রাণ খুলে হাসলো। মাহিমা মুগ্ধ হয়ে গিয়ে দেখছিল এই মেয়েটার হাসি কি দারুণ, অথচ সে সব সময় নিজেকে খোলসে আবৃত করে রাখে। শায়লা হাসি থামিয়ে মাহিমার দিকে তাকিয়ে বলল, হিউনো, জীবনের প্রথমবার কেউ আমাকে বন্ধু বলে স্বীকার করলো। মাহিমা অবাক হলো। তার মানে কি তোমার কোনো বন্ধু নেই? এটা সম্ভব? শায়লার হাসি গায়েব হলো। ঠিক তা না, সেরকম করে কারোর সাথে মেশা হয়ে ওঠেনি। কারো খুব ঘনিষ্ঠ হতে পারি না আমি। কেন? তোমার গোপনীয়তা জেনে ফেলার ভয় কাজ করে? শায়লার মাথা দুলায়। আমার ভয় লাগে কেউ আমার সবটা জেনে গেলে আর আমার সাথে মিশবে না, তাই এই ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছি আজীবন। মাহিমা মাথা ঝাঁকালো। তোমার ধারণা তমূলক নয় শায়লা, আমাদের স্বভাবতই এমন। মানুষের দুর্বলতা জেনে গেলে আমরা সেই দুর্বলতায় আঘাত করে মজা পাই। তবে কি জানো, এতে একদিকে ভালোই হয়। এমন স্বভাবের মানুষ তো কারো আপন হতে পারে না। যারা এমন করে তাদের সহজে চিনে জীবন থেকে বাদ দেওয়া যায়। আলাদা করে খোঁজার কষ্ট করতে হয় না। আচ্ছা বলো, তোমার ছেলেবেলা কেমন কেটেছে? শায়লা চোখ বুজে ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, বাবা বিয়ে করার আগ পর্যন্ত খুব ভালো কেটেছে। প্রতি বৃহস্পতিবার রাতে বাবা বাড়িতে আসতো। সেই উপলক্ষে বাড়িতে একটা ঈদ আনন্দ আসতো। মা বাবা দাদি আমরা সবাই বাবার জন্য অপেক্ষা করে থাকতাম। শুক্রবার করে বাবা রুগী দেখতেন ফ্রিতে। আমি তখন বাবার কম্পাউন্ডার বনে যেতাম। বাবা আমাকে বলল, তুই হবি আমার যোগ্য উত্তরসূরি, ডাক্তার হতে হবে তোকে। আমিও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। মাহিমার চোখ ছোট ছোট হলো। বাবার উপর রাগ করেই তুমি ডাক্তারি পড়োনি? আই থিঙ্ক ডাক্তার হলে তুমি ভালোই করতে। শায়লা হাসলো। এখন মনে হচ্ছে আমার দ্বারা ডাক্তারি পড়া সম্ভব হতো না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম। কেন এমন মনে হলো? আমার ধৈর্য দেখেছেন? কোনো বিষয় নিজের মন মতো না হলে
আমি উল্টাপাল্টা কাজ করে ফেলি। সেখানে ডাক্তারির মতো ধৈর্যের কাজ আমাকে মানায় না। তারপর কি হলো বলো? তোমার বাবার বিয়ে করার কোনো বিশেষ কারণ ছিল? তোমার মা কেমন ছিলেন? স্বামীর প্রতি উদাসীন? শায়লার চেহারায় খানিকটা কঠোরতা এলো। সত্যি বলতে বাবা মায়ের সম্পর্কটা অনেকটা মণিভ্রত্যের মতো ছিল। মা সংসার, অন্তঃপ্রাণ মানুষ, পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে থাকছেন। বাবা এলে বাবার মতো করে চলতে চেয়েছেন। কখনো দেখিনি বাবার মতের বাইরে কিছু গিয়ে করতে। তাদের এইজ গ্যাপ, পড়ালেখার গ্যাপটা হয়তো এখানে বিশেষ ভূমিকা রয়েছে। বাবার একটা আলাদা জীবন ছিল, যে জীবনে আমরা একটা ক্ষুদ্র অংশ হিসেবে থেকে গিয়েছিলাম। এখন যখন দেখি স্বামী স্ত্রী একই সঙ্গে থাকছে, মিলেমিশে সংসার সাজাচ্ছে, তখন বুঝতে পারি মায়ের সাথে বাবার আসলে কখনো সংসার করাই হয়নি। বাবা হয়তো সেভাবে চায়ওনি সংসার করতে, চাইলে তিনি আমাদের নিজের সাথে নিয়ে রাখতেন। মাহিমা কিছু সময়ের জন্য অন্যমনস্ক হলো, তারপর বলল, তাহলে বাবার প্রতি ঘৃণাটা এলো কেন? এখানে তার দোষ কি? আরেকটা বিয়ে? শায়লা করুণ হাসি দিল। শুরুতে বুঝিনি জানেন, আমার মা অনেক দুঃখী মানুষ ছিলেন। ছোটবেলায় বাবা মার আদর ভালোবাসা পায়নি। দাদা দাদি আদর করতেন বলে তাদের মাথায় তুলে রাখেন। মানলাম মা বাবার মতো শিক্ষিত না, কিন্তু বাবা চাইলে মাকে নিজের সমপর্যায়ে যোগ্য করতে পারতেন না? মায়ের সেই সামর্থ্য ছিল, কিন্তু বাবা কখনো তেমন চেষ্টাই করেননি। উনি বরং সব দায়িত্ব মায়ের উপর চাপিয়ে দিয়ে নিজে একটা নিশ্চিন্ত সুখের জীবন কাটিয়েছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 3 ফুপি তাদের বাচ্চা হওয়া সহ সব ঝামেলা আমার মা সামলেছে। দাদা দাদি তো আছে, কোনোদিন মাকে এসব নিয়ে উচ্চবাক্য করতে দেখিনি। বাবা মেহমানদের মতো আসতেন, 2 দিন থাকতেন, তারপর আবার চলে যেতেন। এত কিছু করার পরও সেই মানুষটা যখন আমার মায়ের জায়গা আরেকজনকে দিয়েছে, তাকে আর কি ভালোবাসা যায়? থেমে দম নিল শায়লা, তারপর বলল, আমার মাঝে মাঝে মায়ের উপর খুব রাগ লাগে জানেন। বাবা এত বড় অন্যায় করলো, অথচ আজ পর্যন্ত তাকে বাবাকে নিয়ে কোনো আক্ষেপ করতে শুনিনি। না বাবার দোষ বলে, না গুণ। মাহিমা ঠোঁটের কোণেই হাসি ফুটল। তুমি এখনো বোঝোনি বোকা মেয়ে। তোমার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। উনি তোমার বাবাকে নিজের জীবন থেকে কীভাবে বাদ দিয়েছে, যেভাবে আমরা গা থেকে ময়লা ছেড়ে ফেলি। সে মুখে বলে না কিছু, কিন্তু অন্তরে ঘৃণা লালন করে। তার প্রতিবাদ করার ভাষাটা একটু আলাদা। শায়লা চমকে উঠল, নীরব থেকে ভাবলো কিছু সময়, ভেবে দেখলো মাহিমার কথা ভুল না। মা আসলেও এই রকমই, কোনো সজ্ঞানে বাবাকে নিয়ে কোনো মন্তব্য করে না, বাবা সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মতামত দেয় না। তোমার বাবার স্বভাবের মতো মানুষরা আসলে খুব স্বার্থপর টাইপ হয়। এরা সবার কাছ থেকে নীরবে সুবিধা আদায় করে গা বাঁচিয়ে চলা মানুষ। কিন্তু রিদওয়ানকে তোমার অপছন্দ কেন? শুধু ডাক্তার বলে, নাকি ও তোমার বাবার মতো দায়িত্ব এড়িয়ে চলে? শায়লা জবাব খুঁজে পেল না। রিদওয়ান দায়িত্ব এড়িয়ে চলে এটা বললে মিথ্যে বলা হবে। শায়লা মৃদুস্বরে বলল, আসলে আমার ইচ্ছে ছিল জীবনে কিছু একটা করার। বিয়ে নিয়ে ভাবার আগে বিয়ে দিয়ে দিল দাদাজান। তার উপর সে আবার ডাক্তার। মন থেকে সাড়া পাচ্ছিলাম না কোনো। নারী পুরুষের সম্পর্ক, ভালোবাসা, রোমান্টিকতা এসব নিয়ে ভাবার আগ্রহ ছিল না। পুরুষ মানুষের প্রতি একটা ঘৃণা জন্মে গিয়েছিল, তাই রিদওয়ানের প্রতি কোনো আকর্ষণ তৈরি হচ্ছিল না। ধীরে ধীরে তারই প্রচেষ্টায় যেতটুকু হলো, সেটাও কর্পূরের মতো উবে যেতে সময় লাগেনি। ওনার কিছু আচরণ নেই। শায়লার গালে লালচে আভা দেখে মাহিমা মুচকি হাসল। সে তোমাকে ফিজিক্যাল অ্যাবিউজ করেছে তাই? বিস্ময় আর লাজে শায়লা আধা মরা হওয়ার জোগাড়, ফিসফিসিয়ে শুধায়, আপনি জানেন কি করে? তোমাকে একটা চমকনের মতো নিউজ দেই। রিদওয়ান অনেকদিন আমার কাছে থেরাপি নিয়েছে। সে মেডিকেলে পড়ার শুরুর থেকে। সে শুধু ভালো ছাত্রই না, একজন ভালো মানুষও বটে। অনেকদিন ধরেই চিনি ওকে। প্রচণ্ড দায়িত্বশীল একটা মানুষ রিদওয়ান। আমি বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি শায়লা। পৃথিবীর অন্যতম ভালো একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছো তুমি। শায়লা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, ও আপনার কাছে আসে? মাহিমা মাথা নাড়ে, কোমল গলায় বলল, একটা ব্যাপার কি জানো, কাউকে প্রচণ্ড রকম ভালোবেসে ফেললে তাকে শারীরিকভাবে কাছে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে তুমি রিদওয়ানের বউ, তোমাকে কাছে টানাই আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। 1-1.5 বছর পরে ওর প্রতি তোমার আগ্রহ আসেনি, এটা শুনতেও একটু ওয়্যার্ড লাগে বুঝলে।
তাছাড়া একজন পুরুষের পক্ষে সারা জীবন বউয়ের থেকে দূরে থাকা সম্ভব না, বোকা মেয়ে। আরেকটা ব্যাপার কি জানো, তোমার সাথে জোড়াজুড়ি করে সে খুব বেশি মর্মাহত ছিল। নিজেকে নিয়ে গিল্টি ফিলিংটা ওকে শেষ করে দিচ্ছিল তিলে তিলে। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠিক রাস্তায় এনেছি। শায়লা চোখ গোল করে বলল। ও আপনাকে বলেছিল এসব? মাহিমা হেসে দিল। বলতে চাইনি, মন থেকে কথা টেনে বের করতে হচ্ছে। তুমি কি জানো এই যে তোমার এডুকেশনাল পেজটা তরতর করে বেড়েছে, এতে ওর কতটুকু অবদান? ও সবসময় বলে তুমি নিজের পায়ে যত দ্রুত দাঁড়াবে তত দ্রুত ওর জীবনে ফিরবে। আমার লাইফ পার্টনারের পরে রিদওয়ানকে দ্বিতীয় পুরুষ হিসেবে পেলাম, যে নিজের লাইফ পার্টনারের ব্যাপারে যত্নশীল। ও একটা হীরা খণ্ডক শায়লা, ওকে হেলায় হারিয়ে ফেলো না। সময় থাকতে আগলে নাও বন্ধু। আমি হলপ করে বলতে পারি তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। কাল থেকে শায়লা ভীষণ গম্ভীর হয়ে আছে। গতকাল শায়লার 3 নম্বর সেশন ছিল। মাহিমা ম্যাডামের সাথে কী এমন কথা হলো যে শায়লা চুপ হয়ে গেল? কাল থেকে বিষয়টা ভাবাচ্ছে রিদওয়ানকে। আজ নিজের কর্মস্থল টাঙ্গাইলে জয়েন করবে রিদওয়ান। বিদায় নিতে মায়ের কাছে এলো সে। মা, যাচ্ছি আমি, সময় পেলে চলে আসবো। যা খুশি কর। কি যে পেয়েছিস ওই মেয়ের মধ্যে কিছুই বুঝি না, জেনে বুঝে নিজের ক্যারিয়ার নষ্ট করছিস। রিদওয়ান রেগে গেল। মা প্লিজ, বারবার শালাকে নিয়ে এমন কথা কেন বলো? তুমি ওকে মেনে নাও, যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। ভেবে নাও এটা তোমার ভুল শুধরে নেওয়ার একটা উপায়। ওয়াহেদ তখন শায়লাকে নিয়ে ঘরে ঢুকলো। কোন ভুলের কথা বলছিস রিদন? রিদওয়ান চমকে উঠল। এই যে দেশের বাইরে এমডি করতে চাওয়া, ভাবছি দেশে পোস্ট গ্রাজুয়েশন করব। এটাই ভালো হবে। কি শাইলা মামনি, ঠিক কিনা বলো? শায়লা চুপ করে রইল। ওয়াহেদ বলল, আমি ঠিক করেছি শাইলার ইয়ার ফাইনাল হওয়ার পর তোমাদের জন্য একটা রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করব। ছোট বৌমাকে আনুষ্ঠানিকভাবে সবার আগে পরিচয় করিয়ে দেব। রিদওয়ান কিছু না বলে শায়লার দিকে তাকালো। ও মাথা নিচু করে আছে। রিদওয়ান বলল, আমরা আসি বাবা, এখন বের না হলে যেতে যেতে সন্ধ্যা হবে। যাও, শাইলার খেয়াল রেখো। রিদওয়ান রুম থেকে বেরোবে তখন শায়লা জাকিয়াকে মৃদুস্বরে বলল। আন্টি আসছি। জাকিয়া চুপ করে রইল। ওয়াহেদ তার হয়ে জবাব দিল। ওরা টাঙ্গাইল এলো বিকেলে। সরকারি হাসপাতালের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে রিদওয়ান। দোতলায় বেশ খোলামেলা 2 বেডরুমের ফ্ল্যাট। বাড়ির 2 পাশে দিয়ে রাস্তা আর এক পাশে পুকুর। শায়লার বেশ পছন্দ হলো বাড়িটা। অনেকটা তাদের নওগাঁর আদল আছে। শায়লা ঘুরে ঘুরে দেখছে বাড়িটা। পুরো বাড়ি প্রায় ফাঁকা বলা যায়। এক রুমে শুধু একটা বড় সাইজের খাট, ড্রেসিং টেবিল আর আলমারি আছে। রিদওয়ান ওকে দেখে বলল, আপাতত এটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, বাকিটা আস্তে আস্তে কিনে নেব দুজন মিলে। আমাদের সংসার আমরা ধীরে ধীরে সাজাবো। সমস্যা হবে তোমার? আমাদের সংসার কথাটা কানে লাগলো শায়লার। কেন যেন ভীষণ ভালো লাগছে ওর। ওরও একটা সংসার হবে এমনটা কি ভেবেছিল কখনো? অজান্তে একটা ভালো লাগার অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে গেল। তবুও রিদওয়ানের কথার উত্তরে কথা বলল না। রিদওয়ান এবার বিরক্ত হলো। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি কথা বলছেন আমার সাথে। আবার কি করলাম সেটা তো বলবে। কিছু না করেও অনেক কিছু করে ফেললেন আপনি। যাই হোক, আপাতত পেটে ছুঁচু দৌড়াচ্ছে, তাই কথা পরে বলবো। আগে খেয়ে নি, চলুন। রিদওয়ান কিছু বলতে চেয়ে সামলে নিল নিজেকে। কিন্তু ডাইনিং তো নেই, আপাতত খাবার বিছানায় আনো। কাল বা পরশুর মধ্যে একটা ডাইনিং টেবিল কিনে ফেলবো। শায়লা মাথা নেড়ে চলে যাচ্ছিল। রিদওয়ান পিছু ডাকলো। তোমার একা একা এত কিছু করার দরকার নেই, আমি হেল্প করছি, চলো। আমি পারবো, রান্না তো আর করতে হবে না, শুধু ভাবির দেওয়া খাবারগুলো সাজানো। রিদওয়ান মেনে নিল। নিজে এই ফাঁকে কৌশল সেরে নিল। এসে দেখে শায়লা খাবার লাগিয়ে ফেলেছে। শায়লা ফ্রেশ হয়ে বসেছিল। ওকে দেখে খাবার বেড়ে দিল। খেতে খেতে রিদওয়ান বলল, এখানে সন্ধ্যার পরপরই রাত নেমেছে আর কারেন্টের সমস্যা আছে, তোমার একটা সমস্যা হতে পারে। আমি এখানেই থাকবো বা কয়দিন? আমাকে তো ঢাকাতেই ফিরতে হবে, পড়ালেখা শেষ হলে ভিন্ন কথা। খেতে খেতে থেমে গেল রিদওয়ান। শায়লাকে দেখলো মন দিয়ে। মেয়েটা বেশ স্বাভাবিকভাবেই কথাগুলো বলছে। রিদওয়ান বলল, যদি যেতে না দেই তোমাকে তো একা ছাড়তে পারবো না এখন। কি না কি করবে? এত চিন্তা থাকলে আমার দেখা করতে আসার কথা শুনে একটা ফোন দিতে পারতেন। সেজন্য সরি বলেছি তো, আর কতবার বলবে একই কথা? যতদিন বেঁচে থাকবো এই সুযোগ আমি ছাড়বো কেন?
আপনাকে জব্দ করার মোক্ষম হাতিয়ার পেয়েছি। শায়লার কথায় হা করে তাকালো রিদওয়ান। কি নির্বিকারভাবে বলছে মেয়েটা। এই মেয়েকে যতটা সহজ মনে হয় ততটা নয়, ভীষণ দুষ্টু বুদ্ধি রাখে মাথায়। রিদওয়ান রাগে দাঁত কিরমির করে বিড়বিড় করলো। দাদু আমাকে ফাঁসি দিয়ে গেছে এই চণ্ডালনির সাথে। একে ঝালহীন কাঁচা লঙ্কা ভেবে ভুল করেছিলাম, এখন দেখছে একেবারেই ধানি লঙ্কা। রাতে শুতে শুতে 11 বাজলেও মনে হচ্ছিল নিশুতি রাত। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এত সকালে দুজনের কারোরই ঘুমের অভ্যেস নেই। রিদওয়ান শায়লার পাশে শুয়ে মোবাইল স্ক্রল করছিল। দুজনের মাঝে 2 হাত দূরত্ব। শায়লার 2 হাতের কবজিতে চাপ লাগলে ব্যথা করে বলে দীর্ঘ সময় মোবাইল দেখার অবস্থা নেই। বিরক্ত শায়লা শুয়ে থেকে কেবল এপাশ ওপাশ করছে। রিদওয়ানকে আর চোখে দেখলো কয়েকবার। রিদওয়ান একসময় ফোন বন্ধ করে শায়লার দিকে ফিরে বলল, কিছু বলবে? এরকম নড়াচড়া কেন করছো? সমস্যা হচ্ছে কোনো? আধারে দেখা গেল না বলে রক্ষা। শায়লা থতমত খেয়ে চুপসে গিয়ে মিনমিন করলো, কিছু না, ঘুম আসছে না তাই। রিদওয়ান কিছুক্ষণ চুপ থেকে কৌতুকপূর্ণ গলায় বলল, এখন কি ঘুম পাড়ানি গান গাইতে হবে? শায়লার রাগ লাগলো। এই ছেলে তার সঙ্গীন অবস্থায় মজা নিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে তো ভালোই হয়, কিন্তু আপনার সেই বেসুরে গলা থেকে গান আসবে কী করে? রিদওয়ান হাসলো। অন্ধকারে তার হাসির আওয়াজে শায়লার গা অকারণে শিরশিরিয়ে উঠল। রিদওয়ান হাসি থামিয়ে চুপ করে আছে। জবাব না পেয়ে মেজাজ আরও খানিকটা তিরিক্ষি হলো তার। ভাবছে আরও কিছু কড়া কথা শোনাবে রিদওয়ানকে। হুট করে রিদওয়ান গেয়ে উঠল, দিন গেল তোমার পথ চাইয়া, মন পরে সখী গোকার লাগিয়া, সহে না যত না তোমার আশায় বসিয়া, মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া, পুরি আমি আগুনে। দিন গেল তোমার পথ চাহিয়া। অন্ধকারে মিহি আওয়াজে গেয়ে চলেছে রিদওয়ান। রিদওয়ান খালি গলায় সুরের ঝংকার ঘরের পরিবেশ বদলে দিল যেন। কি যে মোহময় লাগছে রিদওয়ানের কণ্ঠ। রিদওয়ানের আকুল গলায় গাওয়া গান শুনে শায়লার শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেছে। বুকের মধ্যে উথাল পাথাল সাগরের ঢেউ যেন আছড়ে পড়ছে। অজানা অস্থিরতায় শায়লার মন চঞ্চল হলো। তন্ময় হয়ে চোখ বুজে গান শুনছিল সে। কিন্তু হুট করে শুরু হওয়া গান গুড করেই থেমে গেল মনে হলো। কি যেন নাই হয়ে গেল। শায়লা ভীষণ বিরক্ত হয়ে বলল, থামলেন কেন? শুনতে ভালোই লাগছিল তো। রিদওয়ান জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে শায়লা বলল, গানের গলা ভীষণ সুন্দর আপনার। গান শিখেছিলেন বুঝি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কাঠ গলায় জবাব দিল রিদওয়ান। রিদওয়ান আর কোনো কথা বলছে না দেখে অভিমান হলো শায়লার। আগে তো নানা রকম প্রশ্ন করে ওর মাথা নষ্ট করে ফেলতো, অথচ এখন কথা বলে গুনে গুনে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে শায়লা। চুপ থেকে রিদওয়ানের কোনো সারা শব্দ না পেয়ে অভিমান ভেসে গেল তার। অন্ধকারে বেহায়ার মতো উকি দিল। রিদওয়ান বলে উঠল, কে চাই? ঘুমিয়ে গেছেন কিনা জানতে চাইছি। খুব গরম এখানে, ঘুম আসছে না। রিদওয়ান ফোঁস করে শ্বাস ফেলে। কিছুদিন অপেক্ষা করো, এসে কিনে ফেলবো। তখন আপনাকে প্রশ্ন করলাম, উত্তর দিলেন না। রিদওয়ান এবার জড়ানো কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই প্লিজ। কাল আবার সকাল সকাল হাসপাতালে যেতে হবে। ঠিক আছে। হতাশ কণ্ঠে জবাব দিয়ে পাশ ফিরে শোয় শায়লা। ঘুমানোর চেষ্টায় উল্টো গগনা শুরু করলো, তবুও কিছু হলো না। আবারও পাশ ফিরে শুতে গিয়ে টের পেল সে রিদওয়ানের খুব কাছে চলে এসেছে। অস্বস্তি বোধ করে খানিকটা দূরত্ব আনতে সরে যেতে চাইল, কিন্তু পারল না। তার আগেই রিদওয়ান ওকে ধরে নিজের বুকে নিয়ে এলো। 2 হাতে জড়িয়ে ধরে কানের কাছে মুখ ঠিকিয়ে ফিসফিস করলো, চুপ করে শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও।
শায়লার শরীর জুড়ে শিরশিরে অনুভূতি। রিদওয়ানের এতটা কাছে স্বইচ্ছায় আসা হয়নি কখনো। দুইবার খুব কাছে এসে নিজের অধিকার বুঝে নিয়েছে রিদওয়ান, কিন্তু তখন শায়লার সাড়া ছিল না তাতে। এখন কেন যেন এই মুহূর্তটা ভালো লাগছে ওর। শায়লা চুপ করে শুয়ে রইল রিদওয়ানের বুকে, কান পেতে শুনতে থাকলো রিদওয়ানের হার্টের ধকধক। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো দেরিতে। রিদওয়ান ততক্ষণে হাসপাতালে চলে গেছে। শায়লা সাবধানে উঠে বসলো। কাল রাতেই চুলগুলো ভেজা ছিল বলে বাঁধা হয়নি, এখন লম্বা চুলগুলো ঝামেলা করছে। শায়লা সাবধানে হাত উঁচিয়ে চুলগুলো খোপা করে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ালে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতেই ওর মন ভালো হয়ে গেল। বাম দিকে পুকুর দেখে শায়লার মন খুশিতে আনচান করে উঠল। ভাবলো চা বানিয়ে এনে বারান্দায় বসে বসে খাবে। পরক্ষণে মনে পড়লো চুলও লাগানো হয়নি। আজ হাসপাতাল থেকে ফেরার পথে মিস্ত্রি আর চুলো কিনে আনার কথা। শায়লা মন খারাপ করে ঘরে ঢুকলো। খিদে লেগেছে, কিন্তু খাবে কি? শুকনো বিস্কিট আছে, চা দিয়ে খাওয়া যেত। কি মনে করে একবার রান্নাঘরে ঢুকলো শায়লা। সিল্কের ওপর ঢাকা দেয়া প্লেট আর ফ্লাক্স দেখে কৌতূহলী হয়ে ঢাকনা তুলতেই দেখলো নাস্তা রাখা। দুটো পরোটা, ডাল ভাজি, একটা ডিম পোচ আর একটা চিঠি। শায়লা চিঠি হাতে নিয়ে খুলল। প্রিয় ধানি লঙ্কা, আমি জানি বারান্দা থেকে পুকুর দেখে তোমার চা খেতে ইচ্ছে করেছে, তাই ফ্ল্যাক্স পরে চা এনে রেখেছে তোমার জন্য। তবে নাস্তা স্কিপ করবে না, ভরপেট নাস্তা করে ওষুধ নেবে, তারপর চা খাওয়ার অনুমতি আছে, তার আগে নয়। আমি আসার সময় দুপুরের খাবার চলে মিশ্রে নিয়ে আসবো। আর শোনো, রেগে কাঁচামরিচের মতো সবুজ হওয়া বন্ধ করো, চাইলে শুকনো মরিচের মতো লাল হতে পারো, আমি রাগ করবো না। পুনশ্চ রেগে মেগে আমাকে উল্টো পুল্টো গালি দেওয়ার কোনো দরকার নেই। আমি জানি আমি বদমাইশ, আর কোনো কাজ করতে হবে না, হাতের উপরে বেশি চাপ দিও না। শায়লা মুখ ভেটকে দিয়ে নাস্তার প্লেট তুলে বিছানায় নিয়ে এলো। ঘরের বড় জানালার পর্দাটা সরিয়ে দিল। আলোয় ঘর ভরে গেল। সে আয়েশ করে বিছানায় বসে নাস্তা খেতে খেতে মাকে ফোন দিল। মা কি করো? অন্য সময় হলে রুবিনা বিরক্ত হতো। সকালের এই সময় তার অনেক কাজ থাকে, কিন্তু এখন বিরক্ত হওয়ার বদলে বরং হাসি ফুটলো মুখে। কাজ ছাড়া কি আর করব? তুই কি করিস? নাস্তা করি। মা, আমরা কালকে টাঙ্গাইল আসছি। শায়লার কথায় রুবিনা খুশি হলেন। সত্যি? কেমন লাগে? বাসা নিছে রিদওয়ান? বাসা নিয়েছে। কালই কেবল আসলাম, কিছু দেখা হয়নি, তবে ভালো লাগতেছে, খোলামেলা আছে। রিদওয়ান কই? হাসপাতালে গেছে। হুট করে দুজনাই চুপ করে গেল। শায়লা ছোট ছোট লোকমা তুলে মুখে পুড়ছে। তার অস্বস্তি লাগছে। মাকেই কেন ফোন দিল তাই বুঝতে পারছে না। রুবিনা নীরবতা ভাঙল। শায়লা মা, একটা কথা বলি। শায়লার খাওয়া বন্ধ হয়। সে ক্ষীণ কণ্ঠে বলল, বলো। যা হয়েছে হয়েছে, সব ভুলে রিদওয়ানের সাথে সংসার কর মন দিয়ে। ছেলেটা আসলেও ভালো, ওকে আর কষ্ট দিস না মা। শায়লার গলায় খাবার আটকে যায়। অনেক কষ্টে খাবার গিলে নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমি রাখছি মা, কে যেন এসেছে। রুবিনা বাধা দিল। শোন, একা একা থাকার সুযোগ হয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে রিদওয়ানের সাথে একটা চড়ুই পাখির সংসার গুছিয়ে নে। নিজের অভিমান অভিযোগ পাশে রেখে কেবল রিদওয়ানের সাথে শুরু থেকে শুরু কর। অন্তত মন থেকে একবার চেষ্টা করে দেখ মা। শায়লা আস্তে করে ফোন কেটে দিল। কিছুক্ষণ থম মেরে বসে রইল। নিজের হাতের দিকে তাকালো। দুই হাতের কবজি বাজেভাবে কালচে হয়ে আছে। সারা জীবন এটা তার স্মৃতি হিসেবে থেকে যাবে। শায়লা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফ্লাক্স থেকে এক কাপ চা ঢেলে নিয়ে বারান্দায় এসে বসলো। দুপুরে খাওয়ার পর রিদওয়ান মিস্ত্রি দিয়ে টুকটাক কাজ সারছিল। একা একা বেডরুমে বসে থেকে শায়লার চোখ লেগে এসেছিল। নিজের অজান্তেই কখন গভীর ঘুমে তলিয়ে গেছে টের পায়নি। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। ফাঁকি রুমে ভয় পেল শায়লা। ভীত গলায় কয়েকবার করে রিদওয়ানকে ডাকলো। কিছুক্ষণ পরেই রিদওয়ানকে দেখা গেল ব্যাগি গেঞ্জি আর হাফ প্যান্ট পরিহিত, ঘরমাক্ত শরীরে। ঘামে ভেজা ফর্সা মুখটা চকচক করছে। তার সুগঠিত বাইসেপ আরও চওড়া বুক দেখে হাঁ করে তাকিয়ে রইল শায়লা। এইরকম রিদওয়ান সে কখনো দেখেছে কিনা মনে করতে পারল না। অসুস্থ হওয়ার পরে রিদওয়ানকে সেভাবে দেখা হয়নি, কিংবা বলা যায় সুযোগই হয়নি। আর আগের রিদওয়ান এতটা ফিট ছিল কি? শায়লা লজ্জা শরম ভুলে রিদওয়ানকে দেখতে থাকে বেহায়ার মতো। রিদওয়ান ভ্রু কুঁচকে চোখ নাচায়। কি সমস্যা, ডাকছো কেন? শায়লা বহু কষ্টে নিজের নজর সরালো। কোথায় ছিলেন আপনি? ঘুম ভেঙে দেখতে পাইনি, তাই ভয় পেয়েছিলাম। রিদওয়ানকে কিছুটা অসন্তুষ্ট দেখায়।
এত ভয় পেলে কি করে চলবে? আমার তো মাঝে মাঝে রাতে হাসপাতালে যেতে হবে, তখন একা একা কি করে থাকবে? শায়লা বিস্ময় নিয়ে জানতে চাইলো, রাতে কেন হাসপাতালে যাবেন? আমি একা থাকতে পারবো না, বলে দিচ্ছি। দরকার হলে আমাকেও সাথে নিয়ে যাবেন, তবুও। রিদওয়ান দরজায় হেলান দিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। আমার অপারেশন থাকলে তুমি আমার সাথে যাবে? তা কি করবে হাসপাতালে যেয়ে? শায়লা তো করলো। কি করব আবার? আপনাকে হেল্প করব। রিদওয়ান যেন মজা পাচ্ছে। সে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রেখে বলল, আচ্ছা, তা কি হেল্প করবে? আপনার ছুরি কাছি এগিয়ে দিব, অপারেশন করতে করতে ঘেমে গেলে ঘাম মুছিয়ে দিব। রিদওয়ানের ঠোঁটের কোণে হাসি দুষ্টু হাসিতে পরিণত হলো। সে এগিয়ে এলো শায়লার কাছে। সত্যি ঘাম মুছে দেবে? তাহলে এখন থেকে প্র্যাকটিস হোক। আমি প্রচণ্ড ঘেমে আছি এখন, আমার ঘামটা মুছে দাও। রিদওয়ান পেশিবহুল শরীর দেখে শায়লা ঢোক গেলল। কিছুটা পিছিয়ে গিয়ে তোতলায়। কি বলছেন এসব? আমি কেন মুছে দিব আপনাকে? রিদওয়ানের চোখে কৌতুক। কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এখনই তো বললে ঘাম মুছিয়ে দেবে, এখন আবার বলছো কেন মুছে দেবো? একই মুখে দুই রকম কথা বললে হবে? নাও মুছে দাও তোমার ডাক্তারের ঘাম। শায়লা হচকে গেল, দ্রুত নিজেকে সামলে নিল। রিদওয়ান যে ওকে জব্দ করার ফোন দিয়ে এটেছে তা বুঝতে পেরে বিড়বিড় করলো, এটা তো আপনার হাসপাতাল না, আর আপনিও অপারেশন করছেন না, কাজী ঘাম মুছে দেওয়ার প্রশ্নই ওঠে না। হ্যাঁ। রিদওয়ান শায়লার আরেকটু কাছে এলো। চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলল, কে বললো অপারেশন করছি না? এইখানে খুব জটিল অপারেশন করছি আমি। শায়লা হতবাক কণ্ঠে শুধায়, অপারেশন এখানে? রিদওয়ান মাথা নাড়ে। কারোর হৃদয়ের দগ্ধকে ক্ষত সারিয়ে দিয়ে নতুন সুখ স্মৃতি বনে দেওয়ার অপারেশন চলছে। কেন তুমি বুঝতে পারছো না?